আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা স্কয়ার ফার্মার স্টক অ্যানালাইসিস করব। এই ভিডিওতে আমরা মূলত স্কয়ার ফার্মার Q3 2025 বা মার্চ কোয়ার্টারের ডেটা অনুসারে স্কয়ার ফার্মা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। ভিডিও শুরুতেই একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। আমরা ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার আগে জাস্ট কয়েকটা কথা একটু বলে নিচ্ছি। আমরা আমাদের চ্যানেলে কমিউনিটি পোস্টে কিন্তু একটা পোস্ট করেছি লাস্ট, যেটা ছিল আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করেছি, যেখানে হয়তো আমাদের ভিডিওগুলোর ব্যাপারে লেটেস্ট আপডেট পাবেন। এছাড়াও আমরা কুইক আপডেটগুলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে চ্যানেলের এই যে কমিউনিটি পোস্ট, সেইখানে কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ভিডিও অ্যান্ড কুইক আপডেটগুলো আমাদের কাছ থেকে খুব দ্রুত পেয়ে যাবেন। তবে এই ক্ষেত্রে আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়ার পরে আপনারা দেখবেন যে চ্যানেলটা অটোমেটিক মিউটেড অবস্থায় থাকে। তো আপনারা জাস্ট ওই চ্যানেলটাকে আনমিউট করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা টেক্সট দেওয়ার সাথে সাথে বা আমরা যে কোনো আপডেট আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করব টেক্সটের মাধ্যমে সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা চাইলে জয়েন করে নিতে পারবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করতেছি। সো এই ভিডিওতে আমরা যে স্টকটার অ্যানালাইসিস করব, এর টিকার স্কয়ার ফার্মা, আর এটি কোম্পানি নেম স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি স্টক, আর ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড একটি স্টক। আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্পন্সর এন্ড ডিরেক্টরদের কাছে রয়েছে 43.59% এবং ইনস্টিটিউট হোল্ডার্সদের কাছে রয়েছে 13.71%। ফরেন হোল্ডিংস এ রয়েছে 15.26% আর পাবলিক হোল্ডিংস এ রয়েছে বাকিটুকু মানে 27.44%। তো স্টকটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে কিন্তু একটা বড় পোর্শন রয়েছে এবং আপনারা রিসেন্ট ইয়ার গুলাতে বা লাস্ট 2 বছরে কিন্তু স্পন্সর বা ডিরেক্টরদের শেয়ার হোল্ডিংস অনেকটাই বেড়েছে, যেটা কিন্তু 33 বা এর আশেপাশে একটা নাম্বার ছিল। তো লাস্ট 2 ইয়ার্সে কিন্তু সেটা প্রায় 10% বেড়ে 43%-এর কাছাকাছি চলে এসেছে। তো এইখানে কিন্তু স্পন্সর বা ডিরেক্টররা তারা কিছু শেয়ার কিনেছে এবং তাদের কিছু উত্তরাধিকার সূত্রে স্টক পাওয়ার কারণে তাদের স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংস বেড়েছে। সো স্পন্সর ডিরেক্টররা যেহেতু শেয়ার কিনতেছে, এটা অবশ্যই একটা পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্টকটাতে কিন্তু ফরেন হোল্ডিংস একটা ভালো পজিশন রয়েছে, ইনস্টিটিউটেও একটা ভালো পজিশন রয়েছে, আর পাবলিক কিন্তু অনেকটা পোর্শন এই স্টকটাতে হোল্ড করতেছে। আমরা যদি তাদের ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 56.41% এবং এদের অথরাইজড ক্যাপ 1000 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 886 কোটি টাকা এবং এদের মার্কেট ক্যাপ রয়েছে 18,039 কোটি টাকা। আর এদের শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 88 অথবা 87 কোটির মতো। আর আমরা যদি এদের বেসিক বিজনেস ম্যাট্রিক্স দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের এমপ্লয়িজ রয়েছে 12,453 জন, আনঅডিটেড পি রয়েছে বর্তমানে 7.35 এবং অডিটেড পি রয়েছে 8.78, আর এনএভি রয়েছে 142 টাকা, এনএভি টু প্রাইস 1.43x। তো এই ক্ষেত্রে বলতে হচ্ছে আমাদের যে তাদের কিন্তু আনঅডিটেড পি অনেক কম, 7.35। এটা কিন্তু স্কয়ার ফার্মার মতো একটা কোম্পানির জন্য তার পিই অনেক লোয়েস্ট একটা লেভেলে চলে এসেছে। আর সামনে যদি সে তার আর্নিংস আরো ভালো করে বা Q4 এ যদি আরো ভালো করে, তো সেই হিসাবে কিন্তু অডিটেড পি 7 এর একদম ফ্ল্যাট 7 এর কাছাকাছি চলে আসার কথা, যদি তার প্রাইস না বাড়ে। তো সেক্ষেত্রে আমরা আমাদের এক্সপেকটেশন যে হয়তো তার যে বর্তমানে যে পি লেভেল রয়েছে এইখানে হয়তো থাকবে না, এটা ইভেন্চুয়ালি আসলে টার্ন অ্যারাউন্ড করবে। আর আমরা যদি 52x এর প্রাইস রেঞ্জ দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার এই যে এই লেভেলটা হলো 52x এর লো রেঞ্জ আর এটা 52x এর হাই রেঞ্জ। তো এটা কিন্তু তার 52 উইকস এর রেঞ্জের মধ্যে আমরা বলবো 10% এর একটা লেভেলে রয়েছে, যেখানে তার 52x এর লো প্রাইস 197 টাকা 20 পয়সা এবং 52x এর হাই প্রাইস অলমোস্ট 250 টাকা। আর বর্তমানে তার যে কারেন্ট প্রাইস রয়েছে সেটা 203 টাকা 50 পয়সা। তো এই স্টকটা লাস্ট ইয়ারে ইপিএস ছিল 23 টাকা 61 পয়সা এবং বর্তমান পিই 7.35, এনএভি 142 এবং এনএভি টু প্রাইস 1.4x, যেটা অলরেডি একবার আমরা বলেছি।
আর এই ভিডিওতে আমরা মার্চ 2025 এর ডেটা অনুসারে এই স্টকটার অ্যানালাইসিস করব, যেটা তার জন্য থার্ড কোয়ার্টার, এবং এই স্টকটার কিন্তু লাস্ট ইয়ার এন্ড হয়েছিল জুন 2024-এ। তো আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আসলে আমরা দেখতে পাচ্ছি তার টোটাল অ্যাসেটস কিন্তু গত 10 বছরে ক্রমবর্ধমান হারে বাড়তেছে। সো এখানে টোটাল অ্যাসেটস এর গ্রোথটা কিন্তু খুবই ভালো। আর টোটাল লায়াবিলিটিসটাও আমরা দেখতেছি, লায়াবিলিটিসটা একটু বেড়েছে রিসেন্ট ইয়ার গুলাতে, বাট তার অ্যাসেট যে হারে বাড়তেছে সে হারে কিন্তু লায়াবিলিটিস বাড়তেছে না, হুইচ ইজ ভেরি গুড। এবং তার অ্যাসেটের সাথে সাথে কিন্তু ইকুইটিও সেম হারেই অলমোস্ট বাড়তেছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি 10 বছর আগে তার ইকুইটি ছিল 4055 কোটি টাকা, যেটা কিন্তু বর্তমানে 13,469 কোটি টাকা। সো তার মানে আসলে 10 বছরে অনেক বেশি বেড়েছে, এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। আমরা যদি তার কোয়ার্টারলি আর্নিংস এর ডেটাগুলো দেখি, তো এই কোয়ার্টারে মানে মার্চ কোয়ার্টারে তার রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি আমরা আগের বছরের মার্চ কোয়ার্টারের তুলনায় 16.83 বা অলমোস্ট 17%, এবং অপারেটিং প্রফিট গ্রোথ দেখতে পাচ্ছি আমরা 26% এর মতো, আর নেট প্রফিটের গ্রোথ আমরা পাচ্ছি 23% এর মতো। তো বোঝা যাচ্ছে যে এই কোয়ার্টারটাতে সে কিন্তু আগের বছরের সেম কোয়ার্টার মানে মার্চ কোয়ার্টারের তুলনায় বিজনেস অনেকটাই ভালো করেছে। কারণ আমরা রেভিনিউ গ্রোথ থেকে শুরু করে নেট প্রফিটের গ্রোথ সবগুলারই কিন্তু গ্রোথটা বেশ ভালো একটা নাম্বার দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি দেখি তার অপারেটিং প্রফিট মার্জিন লাস্ট কোয়ার্টারে ছিল 26.41%, এন্ড তার প্রফিট মার্জিন বা নেট প্রফিট মার্জিন ছিল 30% এর মতো। তো আমরা যদি তার যে টোটাল 3টা কোয়ার্টার, এই 3টা কোয়ার্টার মিলিয়ে তার যে ডেটাটা সেটা যদি দেখি বা 9 মাসের ডেটা যদি দেখি, সেক্ষেত্রে আমরা রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি 6.71%, দেন তার অপারেটিং প্রফিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি 8.91%, আর নেট প্রফিট গ্রোথ আমরা পাচ্ছি 15.95%। তো এই ক্ষেত্রে যদি বলি আমরা দেখতেই পাচ্ছি যে লাস্ট কোয়ার্টারটা বিজনেসটা খুবই ভালো করেছে, বাট ওভারঅল তার এই যে 9 মাসের তুলনায় যেহেতু এইখানের একটা ভালো কন্ট্রিবিউশন রয়েছে, আগের দুইটা কোয়ার্টার কম্পারেটিভলি একটু এই যে লাস্ট কোয়ার্টারের তুলনায় একটু খারাপ করেছে, বাট ওভারঅল কিন্তু একটা ভালো রেভিনিউ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এবং নেট প্রফিটেরও কিন্তু একটা ভালো গ্রোথ রয়েছে। আমরা যদি তার 9 মাসের অপারেটিং প্রফিট মার্জিন দেখি, যেটা কিন্তু আবার লাস্ট কোয়ার্টারের চেয়ে বেশি, যেটা ছিল 28.20%, এবং 9 মাসের নেট প্রফিট মার্জিন আমরা দেখতে পাচ্ছি 32.41%, এইটাও কিন্তু তার লাস্ট কোয়ার্টারের চেয়ে বেশি। তো ওভারঅল বোঝা যাচ্ছে যে এই বিজনেসটা তার যেই রেভিনিউ থেকে শুরু করে নেট প্রফিট পর্যন্ত পুরোটাতেই ভালো ইমপ্রুভ করতেছে, এন্ড তার ম্যানেজমেন্ট এখানে একটা ভালো এফিসিয়েন্সির প্রমাণ দিচ্ছে। তো আমরা এই পর্যায়ে তার এই 9 মাসের ডেটাটাকে নিয়ে তার অ্যানুয়ালাইজড আর্নিংস এর একটা ডেটা দেখব। তো সেই হিসাবে আমরা কিন্তু তার অ্যানুয়ালাইজড আর্নিংস করে তার ইপিএস 9 মাসের ডেটা অনুসারে আমরা হিসাব করে পাচ্ছি এস্টিমেটেড অ্যানুয়াল আর্নিংস আসতে পারে তার জন্য 28 টাকা 20 পয়সা। সো এইটা যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু 5 বছরের রেভিনিউ সিএজিআর হয়তো পাবো। বর্তমানের যে রেভিনিউ বা 9 মাসের যে রেভিনিউ সেটা নিয়ে আমরা অ্যানুয়ালাইজড করে যে রেভিনিউটা পাচ্ছি সেই হিসাবে 5 বছরের রেভিনিউ সিএজিআর হয়তো হবে 11% এর মতো। দেন 10 বছরের রেভিনিউ সিএজিআর পাচ্ছি আমরা 9.86%। সো এটা কিন্তু খুবই ভালো একটা নাম্বার। আমরা যদি আমাদের এভারেজ জিডিপি গ্রোথ রেট বলি, যেটা হয়তো 6% এর আশেপাশে থাকে, তো অলমোস্ট কিন্তু সেটার ডাবল, যেটা 11% বা ডাবল ডিজিট একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। 10 বছরেও কিন্তু একটা ভালো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তো স্কয়ার ফার্মা কিন্তু বর্তমানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির টপ কোম্পানি। টপ কোম্পানি হিসেবেও তার যেই রেভিনিউর যে গ্রোথটা, এটা কিন্তু খুবই চোখে পড়ার মতো, এবং এটা অবশ্যই একটা পজিটিভ মেসেজ দিচ্ছে। আর আমরা যদি তার নেট প্রফিটের গ্রোথটা দেখি 5 বছরের সিএজিআর, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 13.36%, এবং 10 বছরের নেট প্রফিটের সিএজিআর পাচ্ছি আমরা 11.75%। তো সে যে আসলে শুধু রেভিনিউ গ্রো করতে পারতেছে এটা না, সে কিন্তু তার নেট প্রফিটও একই সাথে গ্রো করতে পারতেছে, বরং রেভিনিউর চাইতে তার নেট প্রফিটের গ্রোথ রেটটা আরেকটু হায়ার। তো এইখানে হয়তো অনেকের কোশ্চেন আসতে পারে যে রেভিনিউর চাইতে নেট প্রফিটের গ্রোথ রেটটা কিভাবে হায়ার হচ্ছে। এই ক্ষেত্রে যারা অনেকদিন ধরে আমাদের চ্যানেল দেখে আসছেন বা আমাদের লাস্ট স্কয়ার ফার্মা ভিডিও গুলা দেখেছেন যারা, তারা হয়তো জানেন যে স্কয়ার ফার্মার কিছু ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট রয়েছে যেখান থেকে কিন্তু তার একটা ভালো প্রফিট আসে। তো এই কারণে কিন্তু রেভিনিউর গ্রোথ রেটের চাইতেও তার নেট প্রফিটের গ্রোথ রেটের সিএজিআরটা আরো বেশি ছাড়িয়ে গেছে। আমরা যদি তার অপারেটিং প্রফিট মার্জিন দেখি, এটা কিন্তু আমরা 9 মাসের যে ডেটা সেটার মতোই দেখতে পাবো, কারণ আমরা 9 মাসের ডেটা ইউজ করে এটাকে অ্যানুয়ালাইজ করেছি। তো এখানে আমরা পাচ্ছি অপারেটিং প্রফিট মার্জিন 28.2%, আর নেট প্রফিট মার্জিন আমরা পাচ্ছি 32.41%। আমরা যদি এখানে তার রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ড দেখলে আমরা দেখতে পাচ্ছি তার রেভিনিউ কিন্তু খুবই ভালোভাবে এবং খুব শার্পলি কিন্তু তার রেভিনিউ বাড়তেছে।
তার কস্ট অফ গুডস সোল্ডও বাড়তেছে, বাট রেভিনিউর মতো কিন্তু এত শার্পলি বাড়তেছে না। এই কারণে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভার দ্য টাইম কিন্তু এই গ্যাপটা বড় হচ্ছে। দ্যাট মিনস সে তার যে গ্রস প্রফিট মার্জিন এটাতে কিন্তু তার ইমপ্রুভমেন্ট আসতেছে। আর আমরা নেট প্রফিট মার্জিনের 10 বছরের হিস্ট্রিক্যাল ডেটা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জুন 2016-তে যেটা ছিল 27.81%, সেটা কিন্তু আস্তে আস্তে তারা ইমপ্রুভ করে 32.41% নিয়ে আসতে পেরেছে। তো এটাও তার ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি, বা এখানেও তার ম্যানেজমেন্ট একটা ভালো এফিসিয়েন্সি প্রমাণ দিচ্ছে। আমরা যদি এই পর্যায়ে তার কিছু রেশিও ডেটা দেখি, রেশিও ডেটা দেখলে আমরা শুরুতেই আসতেছি অ্যাসেট টার্নওভার রেশিও। তো এই কোম্পানিটার অ্যাসেট টার্নওভার রেশিও আমরা দেখতে পাচ্ছি 0.5x। দ্যাট মিনস তার যে অ্যাসেট রয়েছে সেইটার হাফ পরিমাণ সে টার্নওভার জেনারেট করতে পারতেছে। এটা কিন্তু আমরা এখানে নিচে চার্টেও দেখতে পাচ্ছি। তবে এখানে একটা পজিটিভ ব্যাপার হলো, একটা সময় কিন্তু তার 0.75 এর মতো অ্যাসেট টার্নওভার রেশিও ছিল। এটা কমতে কমতে যেটা পজিটিভ বললাম যে লাস্ট ইয়ারের তুলনায় কিন্তু এই যে বর্তমান বা দিস ইয়ার কিন্তু তার অ্যাসেট টার্নওভার রেশিও একটু বেড়েছে। বাট তার অ্যাসেট কিন্তু যেহেতু আমরা দেখেছি যে তার অ্যাসেট লাস্ট ইয়ারের তুলনায় এইখানে অ্যাসেট বেড়েছে। তো অ্যাসেট টার্নওভার রেশিও এই যে আমরা এই চার্টে যেহেতু দেখতে পাচ্ছি লাস্ট ইয়ারের তুলনায় এবছর ইমপ্রুভ হয়েছে, তার মানে তার অ্যাসেট যে হারে বেড়েছে তার চাইতে বেশি হারে তার রেভিনিউ বেড়েছে। এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। আর ইনভেন্টরি টার্নওভার রেশিও যদি দেখি, সেটা আমরা দেখতে পাচ্ছি 2.9x। দেন আমরা তার ডেট রেশিও দেখতে পাচ্ছি 0.69%। দ্যাট মিনস তার অ্যাসেটের 0.69 বা 1%-এর মতো ডেট রয়েছে। এটা কিন্তু একদম নিয়ারলি জিরো ডেট একটা কোম্পানি বলা যায়। আর ডেট টু ইকুইটি রেশিও যদি দেখি, সেটাও আমরা দেখতে পাচ্ছি 0.73%। তার মানে কিন্তু তার ইকুইটির 1%-এর কম ডেট রয়েছে। এইখানে যদি আমরা দেখি, এই যে এই কোম্পানির কিন্তু অলমোস্ট অনেক দিন কোনো ডেট ছিল না, লাস্ট 4 ইয়ার্স। তারা হয়তো ফিলিপাইন্স এন্ড কেনিয়াতে যেহেতু ফ্যাক্টরি স্থাপন করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু গ্লোবালি বা কেনিয়ার যেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেখান থেকে কিছু লোন নিয়েছিল, সেই ডেটটাই এখানে দেখাচ্ছে। এটাও কিন্তু ওভার দ্য টাইম কমতেছে, আমরা দেখতে পাচ্ছি লাস্ট 4 ইয়ার্স কিন্তু তার ডেটটা কমতেছে। আর ডেট কভারেজ রেশিও দেখলে আমরা দেখতে পাচ্ছি 92.31। দ্যাট মিনস তার 92.31 টাকা অপারেটিং প্রফিটের এগেনস্টে 1 টাকা মাত্র তার ইন্টারেস্ট পে করতে হচ্ছে। এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটার ডেট অনেক কম, এন্ড এই হাই রেট অফ ইন্টারেস্টের সময়ে সে কিন্তু অনেক কম টাকা ইন্টারেস্টে খরচ করতেছে বা ইন্টারেস্ট পেইং এ খরচ করতেছে। এটা একটা ভালো ব্যাপার। আর আমরা যদি তার ক্যাপেক্স টু রেভিনিউ দেখি, ক্যাপেক্স টু রেভিনিউ দেখলে দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের রেভিনিউর 8.14% ক্যাপেক্সে খরচ করেছে। এছাড়াও আমরা ক্যাপেক্স টু নেট প্রফিটে দেখতে পাচ্ছি তারা তাদের নেট প্রফিটের 25%-এর মতো ক্যাপেক্সে খরচ করতেছে। আর আমরা যদি তাদের আরওএ দেখি, মানে রিটার্ন অন অ্যাসেটস, সো আরওএ দেখলে আমরা দেখতে পাচ্ছি 17.65% বা অলমোস্ট 18%। তার মানে কিন্তু তারা তাদের অ্যাসেটস এর 18%-এর মতো করে রিটার্ন অ্যাসেটস এর উপরে জেনারেট করতে পারতেছে। আর ওই মানে রিটার্ন অন ইকুইটি, সো এটাও আমরা দেখতে পাচ্ছি 19%-এর মতো। তো তারা তাদের ইকুইটির 19% রিটার্ন জেনারেট করতে পারতেছে। দেন তাদের আরওসিই দেখতে পাচ্ছি আমরা, বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। সো তারা যে ক্যাপিটালটা এমপ্লয় করেছে সেইটার উপরে আমরা 17%-এর মতো একটা রিটার্ন দেখতে পাচ্ছি। আর আরওআইসি, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, যে ক্যাপিটালটা তারা ইনভেস্ট করেছে সেইটার উপরে তারা 18.42% রিটার্ন জেনারেট করতে পারতেছে। তো ওভারঅল এই যে 4টা নাম্বার বললাম, অনেকে হয়তো বুঝতে পারতেছেন না যে এই নাম্বারগুলো কি ভালো না খারাপ। তো তাদের জন্য জাস্ট বলে রাখি যে বর্তমানে আপনি সবচেয়ে ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে ট্রেজারি বন্ডে, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা 13%-এর মতো। দ্যাট মিনস আপনি যেই আপনার অ্যাসেটটা ইনভেস্ট করতেছেন সেটার উপরে 13% রিটার্ন পাচ্ছেন। বাট এই ক্ষেত্রে এই কোম্পানিটা যেহেতু আপনাকে সেই সঞ্চয়পত্র বা বন্ডের চাইতে বেটার রিটার্ন দিতে পারতেছে, যেটা কিন্তু 16 থেকে 18 বা 19%-এর মতো রয়েছে, যেটা তার মানে ট্রেজারি বন্ডের চাইতে বেটার রিটার্ন। সো বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটা সেই হিসাবে অবশ্যই ভালো করতেছে, বা ফিক্সড ইনকামের চাইতে স্কয়ার ফার্মাতে বিনিয়োগ করলে তারা আমার টাকাটাকে যেই ট্রেজারি বন্ড সেটার চাইতে বেটার রিটার্ন জেনারেট করতে পারবে। আর আমরা আরওই এর চার্টেও কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি যে 2016 সালে তাদের আরওই ছিল 22.68। দেন সেটা কমতে কমতে বর্তমান ইয়ারে কিন্তু লাস্ট ইয়ারের চাইতে ভালো একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। সো এই ইমপ্রুভমেন্টটা যদি কন্টিনিউ করে সেটা অবশ্যই আরো ভালো হবে। তো এই ক্ষেত্রে আমরা আপাতত একটা আর্লি সাইন বা আর্লি একটা রিভার্সাল সাইন দেখতে পাচ্ছি। তো এই রিভার্সালটা যদি কন্টিনিউ করে অবশ্যই সেটা একটা ভালো ব্যাপার হবে। আমরা এই পর্যায়ে তাদের ক্যাশ ফ্লো ডেটাটা দেখব। ক্যাশ ফ্লো ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই স্কয়ার ফার্মার ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার রয়েছে
6 টাকা 59 পয়সা এবং তার কারেন্ট প্রাইস 203 টাকা 50 পয়সার এগেস্টে, সেটা ফ্রি ক্যাশ ফ্লো সাথে যদি আমরা মাল্টিপল করি সেই হিসাবে আমরা পাচ্ছি 30.9x। আর আমরা তার ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা দেখেছি যে লাস্ট ইয়ারে সে তার ডিভিডেন্ড পে আউট রেশিও অলমোস্ট 52% অর 51.49% তারা ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে। আর আমরা যদি তার 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর দেখি, 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর এ দেখতেছি আমরা এদের কিন্তু 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর 23.84%, দ্যাট মিনস অলমোস্ট 24% করে লাস্ট 5 বছর সে তার ডিভিডেন্ড ইয়ার অন ইয়ার গ্রো করেছে। তো লাস্ট 5 বছরে তার যে ডিভিডেন্টের পেমেন্ট অ্যামাউন্টটা বা পে আউট অ্যামাউন্টটা সেটা কিন্তু 24% করে অলমোস্ট গ্রো করেছে। আর 10 বছরের ডিভিডেন্ড সিএজিআর যদি দেখি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21.58%, দ্যাট মিনস তারা গত 10 বছরে ইয়ার অন ইয়ার অন এভারেজ 21.58% করে ডিভিডেন্ড গ্রো করেছে। আর তার যদি 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর দেখি, সো ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর এই বছর তার ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর বা ফ্রি ক্যাশ ফ্লোর নাম্বারটা খুব একটা ভালো না, সো এই কারণে আমরা এখানে একটা নেগেটিভ নাম্বার দেখতে পাচ্ছি। আর 10 বছরও কিন্তু সেম, এই বছর যেহেতু তার ফ্রি ক্যাশ ফ্লো অ্যামাউন্ট একটু কম আসতেছে সেই কারণে আমরা কিন্তু 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআরটা একটু নেগেটিভ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা তার ডিভিডেন্ড পে আউট রেশিও যদি দেখি 2016 সালে যেটা ছিল 18% এর মতো, মানে 18%, আর সেটা কিন্তু এখন বাড়তে বাড়তে 51.5 বা 52% এর আশেপাশে চলে এসেছে। সো সামনের দিনগুলোতে কিন্তু তাদের এই ডিভিডেন্ড পে আউট রেশিওটা আরো ইমপ্রুভ করার জায়গা আছে, কারণ তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাশ ইনভেস্ট করা আছে, সো ওই টাকা থেকে তারা হয়তো পে করতে পারবে। আর আমরা যদি তার ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট প্রত্যেক বছরই তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টকে ফ্রি ক্যাশ ফ্লো কভার করেছে, জাস্ট এই 2 বছর ছাড়া, মানে জুন 23 এন্ড এই যে মার্চ 25 এখন পর্যন্ত, বা মার্চ 25-এর যে ডেটা এটাতে এখন পর্যন্ত কভার করতে পারে নাই। বাট একটা কোয়ার্টার যেহেতু বাকি আছে, ওই কোয়ার্টারে সে যদি তার ফ্রি ক্যাশ ফ্লো পজিশনটা বেটার বা স্ট্রং করতে পারে সেক্ষেত্রে হয়তো এই বছরও সে তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টটাকে কভার করতে পারবে। তো ওভারঅল কিন্তু এই স্টকটার ক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট রেশিও আমাদের কাছে খুবই স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে, বাট তার ফ্রি ক্যাশ ফ্লোতে একটু উইকনেস আমরা এই বছর দেখতে পাচ্ছি। বাট লাস্ট ইয়ারে কিন্তু এর আগের বছরের চেয়ে খুব স্ট্রং একটা ফ্রি ক্যাশ ফ্লো সে জেনারেট করতে পেরেছিল। তো এই বছর যদি অ্যাটলিস্ট লাস্ট ইয়ার সমানও পারে শেষ পর্যন্ত তাহলে সেটা একটা ভালো ব্যাপার হবে। আমাদের হয়তো অ্যানুয়াল রিপোর্টের জন্য আপাতত ওয়েট করতে হবে একটা কনক্লুশনে আসার জন্য যে সে কি গত বছরের চাইতে আসলে বাজে ফ্রি ক্যাশ ফ্লো বা একটু খারাপ করতেছে কিনা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ারের দিক থেকে। যাই হোক, আমরা কিন্তু তার ব্যালেন্স শিট ডেটা দেখলাম, অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা দেখলাম, তার ক্যাশ ফ্লো ডেটা দেখলাম। এ পর্যায়ে আমরা কয়েকটা ভ্যালুয়েশন মেথডে স্কয়ার ফার্মা ভ্যালুয়েশন করব। তো এর ধারাবাহিকতায় আমরা শুরুতেই চলে আসব ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে। তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের জন্য আমরা স্কয়ার ফার্মার লাস্ট 10 ইয়ার্স এর ডিভিডেন্ডের ডেটা নিয়েছি, নেট প্রফিটের ডেটা এন্ড ডিভিডেন্ড পে আউট অ্যামাউন্ট নিয়েছি। তো এখান থেকে আমরা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টটা ধরে আমরা আগের বছরের চাইতে যে কোনো একটা বছর কেমন গ্রো করতেছে সেই নাম্বারগুলো আমরা এখানে হিসাব করেছি, দেন এই গ্রোথ রেটটাকে আমরা একটা অ্যাভারেজ করেছি। অ্যাভারেজ করে আমরা পাচ্ছি 23.40%। সে কিন্তু গত 10 বছরে অ্যাভারেজ গ্রোথ রেট মেনটেন করেছে। এছাড়াও আমরা তার ডিভিডেন্ড পেইড এর অ্যামাউন্টে কিন্তু গত 5 বছরও দেখেছি 23.84% এবং 10 বছরে সিজিআরও কিন্তু আমরা 21.58% এই নাম্বারটা পেয়েছি। তো ওভারঅল কিন্তু তারা 20% প্লাস ডিভিডেন্ড গ্রোথ রেট মেনটেন করতে পারতেছে। বাট এই ক্ষেত্রে একটু বলে রাখি যে এইখানে অনেকগুলা বছর, বিশেষ করে এই জুন 2022-এর আগে তারা কিন্তু স্টক ডিভিডেন্ড দিত, সেই কারণে কিন্তু তাদের আসলে ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট বা পেইড অ্যামাউন্ট একটু কম ছিল। দেন যখন তারা স্টক ডিভিডেন্ড পে করা অফ করে দেয় লাস্ট 3 বছর, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এইখানে একটা গ্রোথ দেখতে পাচ্ছি 66%। আর এইখানেও যেহেতু তারা স্টক ডিভিডেন্ডটার অ্যামাউন্টটা আস্তে আস্তে কমিয়ে দেয়, ক্যাশ ডিভিডেন্ডের পজিশনটা বাড়াতে থাকে, সেই কারণে এইখানের কিন্তু গ্রোথটাও আমরা খুব ভালো একটা গ্রোথ দেখতে পাচ্ছি। তো ওভারঅল আমরা সব মিলিয়ে তার অন এভারেজ আমরা ধরে নিচ্ছি নেক্সট 10 ইয়ার্স এই স্টকটা 10% করে তার ডিভিডেন্ড গ্রো করবে। তো 10% করে যদি গ্রো করে সেক্ষেত্রে আমরা তার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 486 টাকা 87 পয়সা, যেটা কিন্তু তার বর্তমান প্রাইস 203 টাকা 50 পয়সার এগেনস্টে 139% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এখন আমরা আরো একটা ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব, যেটা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা ডিসিএফ অ্যানালাইসিস মডেল। তো ডিসিএফ মডেলে যদি আমরা তার ভ্যালুয়েশন করি সেই জন্য আমরা তার ফ্রি ক্যাশ ফ্লো ডেটা নিয়েছি।
এখানে কিন্তু আমরা অ্যানুয়ালাইজড ডেটা ধরে নিয়েছি, বাট এটা হয়তো ফাইনালি তার অ্যানুয়ালাইজড ডেটা নাও হতে পারে, এখান থেকে কম বেশি হতে পারে। বাট আপাতত 3 কোয়ার্টার বা 3টা কোয়ার্টারের অ্যানুয়ালাইজড ডেটা যদি আমরা ধরি এবং তার ফ্রি ক্যাশ ফ্লোর যে গ্রোথ রেটটা এটাকে নিয়ে আমরা অ্যাভারেজ করে পাচ্ছি 11%-এর মতো করে তার ফ্রি ক্যাশ ফ্লো যে গ্রোথ রেট এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই কোম্পানিটার যেহেতু বেশ কিছু ভালো ভালো ইনভেস্টমেন্ট রয়েছে, লাইক তারা অনেকগুলা এফডিআর অথবা স্টক মার্কেটে একটা হিউজ ইনভেস্টমেন্ট রয়েছে। যারা হয়তো আমাদের স্কয়ার ফার্মের আগের অ্যানালাইসিস গুলা দেখেছেন তারা জেনে থাকবেন যে তাদের কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট স্টক মার্কেটে ইনভেস্টেড রয়েছে। তো এই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট গুলাকে যখন তারা এনকেশ করতে পারবে এবং ওভারঅল আশা করতেছি সামনের দিনগুলোতে তাদের ফ্রি ক্যাশ ফ্লোটা একটা পজিটিভ নাম্বারে আসবে, যেহেতু এটা বর্তমানে একটা নেগেটিভ নাম্বারে রয়েছে। বাট এখানে ওভারঅল আমরা যদি 10 বছরের ডেটা দেখি সেক্ষেত্রে আমরা কিন্তু 11.19% করে গ্রোথ দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটু কনজারভেটিভ থেকেই ধরতেছি তারা নেক্সট 10 ইয়ার 7% করে ফ্রি ক্যাশ ফ্লো ইয়ার অন ইয়ার গ্রো করতে পারবে। আমরা যদি 7% ধরি সেক্ষেত্রে কিন্তু তার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 172 টাকা 39 পয়সা, যেটা কিন্তু তার বর্তমান প্রাইস 203 টাকা 50 পয়সার এগেনস্টে 15% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে একটু বলে নিচ্ছি এটা কিন্তু আমরা একটু কনজারভেটিভ থেকেই ধরেছি, কারণ ওভারঅল যদি এই ফ্রি ক্যাশ ফ্লো নাম্বারটা বেড়ে যায় দেন জাস্ট গ্রোথ রেটটা যদি 7%ও থাকে, তো আমরা যেহেতু আসলে এখানে গ্রোথটা তার লাস্ট ইয়ারের বা রিসেন্ট ইয়ারের অনুযায়ী কিন্তু সামনের বছরগুলোতে হিসাব করতেছি, সো এই নাম্বারটা যদি বড় হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু তার এইখানে যে ইন্ট্রিনসিক ভ্যালু সেটা অবশ্যই বেড়ে যাবে। বাট আমরা আপাতত খুব বেশি এইখানে অপটিমিস্টিক না থেকে আমরা একটু কনজারভেটিভই ধরতেছি, এই নাম্বারটাই নিচ্ছি এন্ড 7% নিচ্ছি। তো আমরা কিন্তু 15% ওভার ভ্যালুড অবস্থায় পাচ্ছি। এরপর যে আমরা আরো একটা ভ্যালুয়েশন মেথডে কোম্পানিটা ভ্যালুয়েশন করব যেটা রিসিডুয়াল ইনকাম মডেল। রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা এই কোম্পানিটার নেট প্রফিটের ডেটা নিয়েছি, দেন তাদের টোটাল ইকুইটেড ডেটা নিয়েছি, আর সেই ডেটার থেকে আমরা তাদের ইকুইটির গ্রোথ রেট এন্ড নেট প্রফিটের গ্রোথ রেট বের করেছি। বের করে আমরা কিন্তু তাদের এভারেজ করে নিয়েছি। সো আমরা নেট প্রফিটের গ্রোথ রেট পাচ্ছি 11.87% এবং ইকুইটির গ্রোথ রেট পাচ্ছি 14.35%। আর আমরা এই ভ্যালুয়েশন করার জন্য কিন্তু আগের ভ্যালুয়েশন গুলো তো সেম ডেটা ইউজ করেছি, যেটা ছিল পারপেচুয়াল গ্রোথ রেট 3% এবং ডিসকাউন্ট রেট 12.46%, যেটা কিন্তু লাস্ট মান্থের 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। তো এই ট্রেজারি বন্ডের ইল্ড যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের ভ্যালুয়েশনে কিন্তু চেঞ্জ আসবে। আমরা হয়তো অ্যানুয়াল রিপোর্টের সময় যখন ভ্যালুয়েশন করব বা অ্যানালাইসিস করব তখন আশা করতেছি ট্রেজারি বন্ডের ইল্ড 12.46% থাকবে না, তার সাথে আরো অনেকটাই কমে যাবে। বাট এখন যেহেতু 12.46% রয়েছে আমরা সেটা ধরেই ভ্যালুয়েশন করতেছি। আচ্ছা, আমরা নেক্সট 10 ইয়ার্স ধরতেছি, তার নেট প্রফিটের গ্রোথ রেটটা যেহেতু খুবই ভালো, এখানে কিন্তু আমরা দেখেছি নেট প্রফিটের গ্রোথ রেট 5 ইয়ার্সে 13% প্লাস, দেন 10 ইয়ার্সে কিন্তু 11.7% প্লাস। তো এই জায়গায় আমরা যেহেতু এখানে এভারেজ পাচ্ছি 11.87%, আমরা ধরতেছি যে সে সামনের দিনগুলোতে তার যে নেট প্রফিটটা এই জায়গাটা ইমপ্রুভ করবে, যেহেতু তার কেনিয়াতে এবং ফিলিপাইন্সে কিছু অপারেশন সে চালু করতেছে। তো ওভারঅল তার নেট প্রফিটের যে গ্রোথ রেটটা এটা ভালো থাকবে এবং একই সাথে তার যেহেতু কিছু ইনভেস্টমেন্ট রয়েছে স্টক মার্কেটে এবং মানি মার্কেটে, সো ওইটার থেকে ওভারঅল সে আসলে আমরা আশা করতেছি নেট প্রফিটের গ্রোথ রেটটা ভালো থাকবে, এই কারণে আমরা 11% ধরতেছি। আর একই সাথে তার ইকুইটি গ্রোথ রেট আমরা ধরতেছি যে সে সামনের দিনগুলোতে যেহেতু হাই ডিভিডেন্ড পে করবে ইকুইটিতে কিছুটা ইরোশন হতে পারে, সেই হিসাবে এইখানে যেহেতু 14% রয়েছে আমরা ধরে নিচ্ছি এটা 8%-এ তার ইকুইটি গ্রো করবে। সো ইকুইটি গ্রোথ রেট যদি আমরা 8% ধরি সেই হিসাবে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 518 টাকার মতো। সো ওভারঅল এই যে এটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 154% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। আমরা যেই তিনটা ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করেছি এটার একটা সামারি যদি দেখি, সামারি দেখলে আমরা তিনটা ভ্যালুয়েশন মেথডে পেয়েছিলাম। ডিসিএফ মডেলে পেয়েছি 172 টাকার মতো, দেন আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছি 487 টাকার মতো, আর রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি আমরা 518 টাকার মতো। আমরা যদি এই তিনটাকে এভারেজ করি, এভারেজ করলে আমরা তার এভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 393 টাকার মতো বা 392 টাকা 51 পয়সা। সো এটা যদি আমরা ধরি তার বর্তমান প্রাইসের এগেইনস্টে এটা কিন্তু 92.88% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। আমরা কিন্তু এই কোম্পানিটা ভ্যালুয়েশন করলাম, ভ্যালুয়েশন করে আমরা দেখলাম যে তিনটা মেথড মিলিয়ে বা তিনটা মেথডের এভারেজে এই কোম্পানিটা ভালো লেভেলে আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমরা ইনভেস্টরস টেকওয়েজ দেখবো। সো শুরুতে আমরা প্রোজ গুলা দেখবো বা বুলিশ টেকওয়েজ দেখবো। তো বুলিশ টেকওয়েজ এর ক্ষেত্রে আমরা শুরুতেই দেখেছি যে তাদের স্ট্রং ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে,
যেটা কিন্তু আমরা দেখেছি 5 বছরের রেভিনিউ সিজিআর 10.95% এবং 5 বছরের নেট প্রফিটের সিজিআর কিন্তু 13.36%। সো তার কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ রেটটা খুবই ভালো। দেন আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি তার যে রোবাস্ট প্রফিটেবিলিটি মেট্রিক্স, তো আরওই কিন্তু আমরা 18.56% পেয়েছি, এটাও আমরা বলেছিলাম একটা ভালো নাম্বার। দেন তার নেট প্রফিট মার্জিন 30%-এর মতো বা 30% প্লাস, এটাও অবশ্যই একটা ভালো নাম্বার। দেন আমরা তার হাই রিটার্ন অন ক্যাপিটাল পেয়েছি, যেখানে আরওসি ছিল 17%-এর মতো আর আরওআইসি ছিল 19%-এর মতো। তো ওভারঅল এই দুইটা নাম্বারই খুবই ভালো, যেহেতু ট্রেজারি বন্ডের ইল্ড 13%-এর মতো, তো এর চেয়েও কিন্তু এই স্টকটা বা এই কোম্পানিটা বেটার রিটার্ন জেনারেট করতে পারতেছে। আর 4 নম্বরে আমরা পেয়েছি এই কোম্পানিটার ডেট খুবই কম বা নাই বললেই চলে, সো লো ডেট বার্ডেনটা কিন্তু তার জন্য একটা ভালো ব্যাপার। আর দেন 5 নম্বরে আমরা পেয়েছি তার জন্য বুলিশ টেকওয়েজ, যে তার কিন্তু ডিভিডেন্ড গ্রোথটা খুবই ভালো, যেটা কিন্তু আমরা দেখেছি 5 বছরের ডিভিডেন্ড সিজিআর 23.84% বা 24%-এর মতো। দেন ফাইনালি আমরা কিন্তু এই স্টকটাকে 93%-এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছি। এগুলো ছিল এই স্টকটার জন্য বুলিশ টেকওয়েজ। দেন আমরা এই পর্যায়ে দেখব বিয়ারিশ টেকওয়েজ। তো বিয়ারিশ টেকওয়েজে আমরা শুরুতেই দেখেছি যে তাদের ফ্রি ক্যাশ ফ্লো চ্যালেঞ্জ রয়েছে বা তারা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করাতে কিছুটা স্ট্রাগল করতেছে, যেটা কিন্তু আমরা দুইটাই নেগেটিভ নাম্বার পেয়েছি। তো এটাই আমরা এখানে বলেছি যে 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর ছিল -7.70%। দেন আমরা কিন্তু ডিসিএফ মডেলও এই স্টকটাকে ওভার ভ্যালুড অবস্থায় পেয়েছিলাম, এটাও আমরা বিআরএস টেকওয়েজ হিসেবে নিচ্ছি। বাট সে যদি তার ফ্রি ক্যাশ ফ্লো পজিশনটা ইমপ্রুভ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের এইখানে যে সংখ্যাটা এটাও থাকবে না, এবং একই সাথে ডিসিএফ মডেলে যে সে ওভার ভ্যালুড অবস্থায় আছে এই ওভার ভ্যালুয়েশনটাও কিন্তু থাকবে না। এটাও কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লো যদি সে এইখানে মিটিগেট করতে পারে, তাহলে কিন্তু সে আন্ডার ভ্যালুড হয়ে যাবে। আর 3 নম্বরে যেটা আমরা এখানে নিয়েছি যে ম্যাক্রো ইকোনমিক কিছু রিস্ক রয়েছে, যেটা যে বর্তমানে হাই ইন্টারেস্ট রেট চলতেছে, আর হাই ইন্টারেস্ট রেট থাকার কারণে কিন্তু স্টক মার্কেট অনেক বেশি ভোলাটাইল হয়ে গিয়েছে, স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট গুলো হয়তো মানি মার্কেটে চলে যাচ্ছে। ওভারঅল এই পজিশনে আমরা দেখতেই পাচ্ছি যে স্কয়ার ফার্মার প্রাইসও কিন্তু ভালো একটা ফ্ল্যাকচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের কাছে তার জন্য বিয়ারিশ টেকওয়েজ মনে হয়েছে। এই ভিডিওটা অলরেডি অনেকটুকু লম্বা হয়ে গিয়েছে, সেই কারণে আমরা এই ভিডিওতে স্কয়ার ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছি না। আমরা স্কয়ার ফার্মার প্রাইস যে বললাম ভোলাটাইল হয়ে যাচ্ছে বা একটু ফ্ল্যাকচুয়েট করতেছে, সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব আরেকটা ভিডিওতে। তো স্কয়ার ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিওটা দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এছাড়াও আমরা কিন্তু স্কয়ার ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিসটা পাবলিশ হওয়া মাত্রই আমরা সেই ভিডিওর লিংকটা এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব, বা পিন কমেন্টে আপনারা সেটা পাবেন। তো আপনারা চাইলে কিন্তু পিন কমেন্টে চেক করে স্কয়ার ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিওটা দেখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের অ্যানালাইসিস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং নেক্সট কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।